গ্রাম যেখানে শিক্ষার কোনো অংশই ছিল না। বাচ্চারা খেতে হয় জানোয়ার চড়াতো বা গলিতে খেলতো। গ্রামের পুরুষেরা তাস বা গল্পে সময় কাটাতো। এদিকে মহিলারা ঘরের কাজে ব্যস্ত ছিল। পড়ালেখাকে এখানে সময় নষ্ট করা ভাবা হতো। আরে এইসব পড়াশোনা তো বড় লোকেদের জিনিস, জানো। আমাদের বাচ্চারা তো জমিতে কাজ করাটাই ঠিক, তবেই পেট ভরবে। পড়াশোনা করে কে আর সোনা পাবে বলো তো? আর এমনিতেই তো নাঙ্গলি চালাতে হবে সব সময় জমিতে। কিন্তু গ্রামে এমন একজন মহিলা ছিলেন যিনি নিজের মেয়ে নেহার সাথে মিলে এই অন্ধকারে শিক্ষার আলো জ্বালানোর স্বপ্ন দেখেছিল। মা, গ্রামের বাচ্চারা স্কুলে কেন যায় না? আমি তো পড়তে খুব ভালোবাসি। মা, পড়াশোনাকে মানুষ বেকার ভাবে, কিন্তু জ্ঞান থেকেই তো অন্ধকার দূর হয়। একদিন আমরা এই গ্রামে স্কুল নিশ্চয়ই বানাবো। মা, আমিও তোমাকে সাহায্য করব। বিদ্যা নিজের আঙ্গনে একটা ছোট পাঠশালা শুরু করলো। আস্তে আস্তে রামু, গুড্ডু, পিঙ্কি আর রাধার মতো আরো কিছু বাচ্চারা পড়তে এলো। রামু, বলো বাবা, ক এর পরে কোন অক্ষর আসে? খ। শাবাশ, আস্তে আস্তে সব শিখে যাবে। নেহা দিদি, পড়াতে এত মজা হয়। হ্যাঁ পিঙ্কি, পড়াতেই তো সব স্বপ্ন পূরণ হয়। জমিদার নিজের বড় চেয়ারে বসেছিল, মুখিয়া ওনার কাছে বসেছিল। রঘুনাথ বাবু, বিদ্যা তো গ্রামের বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে। কি পড়াশোনা করাচ্ছে? গ্রামের লোকেদের কি হবে করে? আরে পড়াশোনা করে নিলে কি আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে? কিছু একটা করতেই হবে, নয়তো সারা গ্রামে আগুন ছড়িয়ে পড়বে যে। তখনই সেখানে বিদ্যা নিজের মেয়ে নেহার সাথে এলো। রঘুনাথ বাবু, আপনি যদি গ্রামের একটা ছোট জমি আমাদের দেন, তাহলে আমরা বাচ্চাদের জন্য স্কুল বানাবো। স্কুল? আর সেটাও এই গ্রামে? গ্রামের লোকেদেরকে নষ্ট করতে চাইছো নাকি? বাচ্চাদের পড়া উচিত, এটাই তো ওদের অধিকার। এই চুপ করো তো তুমি। পড়াশোনা করে এই গ্রামের লোকেরা ফাঁকিবাজ হবে। ওরে গ্রামের কোনো উপকার হবে না এতে। যাও এখান থেকে। ওরা দুজনে নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল। বিদ্যা নিজের বাড়ি বিক্রি করার কথা নেহাকে বলল। মা, আমরা আমাদের নিজের বাড়ি কেন বিক্রি করব? মা, যদি আমাদের বাচ্চাদের পড়ার জন্য ঘরও বিক্রি করতে হয়, তাহলেও আমরা পিছু হটব না। স্বপ্ন বলিদান চায়। কিছুদিন পর বিদ্যা বাড়ি বিক্রি করে ক্ষেতের এক জায়গায় ছোট জমিন কিনলো আর সেখানে ঝুপড়ি বানিয়ে বাচ্চাদের পড়ানো শুরু করলো। জমিদার এইসব সহ্য করতে পারল না। উনি মুখিয়াকে নিজের পক্ষে করল আর বিদ্যা স্কুলকে মাটিতে মেশানো ষড়যন্ত্র করে বুলডোজার নিয়ে ঝুপড়িকে ফেলে দিল। বাচ্চারা ভয় পালাতে শুরু করলো। নেহা দিদি, এসব কি হচ্ছে? মা, বিদ্যা এইসব দেখতে পেল না। ঝটকায় ওর নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। পরের দিন বিদ্যা বিছানায় শুয়েছিল। মা, স্বপ্ন অসম্পূর্ণ রেখো না। এইটুকু বলে বিদ্যার চোখ বন্ধ হয়ে গেল। নেহা ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। নেহা নিজের মায়ের অন্তিম সংস্কার করল। মা, আমি তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব। এই গ্রামে স্কুল নিশ্চয়ই খুলবে। গ্রামের কিছু লোক বসেছিল। নেহা সেখানে এলো। কাকা, পিসি, আমার মায়ের স্বপ্ন ছিল যে গ্রামের বাচ্চারা পড়বে। আমি একলা এই স্বপ্ন পূরণ করতে পারবো না। আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। নেহা, আমরা গরিব মানুষ, কি করে সাহায্য করব? শুধু বাচ্চাদের আমাদের কাছে পাঠিয়ে দাও। আর হ্যাঁ, যদি আপনারা সবাই মিলে ক্ষেত থেকে কিছু কলার পাতা নিয়ে আসতে পারেন। কলার পাতা? সেটা নিয়ে কি হবে? আমরা কলার পাতা দিয়ে স্কুল বানাবো। গ্রামের মহিলারা, বাচ্চারা চমকে নেহাকে দেখতে লাগলো। কিছুদিন পর বাচ্চারা কলার পাতা ছিঁড়ছিল। নেহা ওদের বোঝাচ্ছিল, রামু, পাতা মন দিয়ে ভেঙো, যাতে বড় পাতা ঠিক থাকে। নেহা দিদি, এই পাতাগুলো দিয়ে কি করে স্কুল তৈরি হবে আমাকে বলো না। আমি জানি না রামু, কিন্তু মা বলে চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়। পিঙ্কি আর রাধাও পাতা জমা করছিল। নেহা দিদি, এই স্কুলটা কত সবুজ হবে, তাই না? হ্যাঁ পিঙ্কি, এটা আমাদের স্বপ্ন। আর স্বপ্ন রং দিয়ে নয়,
সংকল্প দিয়ে পূরণ হয়। তখনই এক বৃদ্ধ সাধু ওখানে এলেন। খুকি, এত কলা পাতা নিয়ে তুমি কি করবে? বাবা, আমার মায়ের স্বপ্ন ছিল যে গ্রামে একটা স্কুল খুলবে, কিন্তু জমিদার সেটা ভেঙে দিয়েছে। এখন আমি কলার পাতা দিয়ে স্কুল বানাচ্ছি। কলা পাতা দিয়ে স্কুল? সেটা কি করে সম্ভব? বাবা, আমি জানি না, কিন্তু মা বলেছিলেন যদি মন থেকে কিছু চাও তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। খুকি, তোমার এই কলা পাতার স্কুল অবশ্যই হবে। ঈশ্বর তোমার পরিশ্রম বৃথা হতে দেবেন না। নেহা আর বাচ্চারা কলার পাতা দিয়ে স্কুল বানানোর চেষ্টা করল। রামু, পাতা দিয়ে ছাদ বানাও, আর হ্যাঁ, দেয়ালের জন্য এই বড় পাতাগুলো দাঁড় করাও। নেহা দিদি, বসার জন্য কি করি? বসার জন্য কলার পাতার চাটাই তৈরি করি। বাচ্চারা হাসতে হাসতে কাজে লেগে গেল। দেখতে দেখতে একটা ঝুপড়ির মতন জিনিস তৈরি হলো। নেহা দিদি, আমাদের স্কুলটা হয়ে গেছে। হ্যাঁ রামু, এটা তো শুধু শুরু। তখনই জমিদার সেখানে এসে হাসতে লাগলো। আরে এটা স্কুল নয়, এ তো নাটক কেন্দ্র। যখনই জোরে হাওয়া দেবে সব উড়ে চলে যাবো তো। হঠাৎ রাত্রিবেলায় খুব ঝড় এলো। কলার পাতা দিয়ে বানানো স্কুল নড়তে লাগলো। নেহা আর বাচ্চারা ভয় পেয়েছিল। ভগবান, আমার মায়ের স্বপ্ন ভেঙো না। তীব্র হাওয়া চলতে লাগলো। পাতার দেওয়াল পড়তে শুরু করলো। না, এটা হতে পারে না। নেহা ক্লান্ত হয়ে স্কুলের পাশে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। পরের দিন নেহার চোখ খুলল যে কলার পাতা দিয়ে এক অদ্ভুত স্কুল তৈরি হয়েছিল, যেটাতে ক্লাসরুম এমনকি কম্পিউটারও ছিল। আর ওই সব অদ্ভুতভাবে কলার পাতা দিয়ে তৈরি ছিল। প্রত্যেকটি কোণা জ্ঞানে ভর্তি ছিল। কলার পাতা স্কুল প্রথম থেকেও মজবুত ছিল। নেহা দিদি, দেখো আমাদের স্কুলটা তো আগের চেয়েও ভালো হয়ে গেছে গো। নেহা হাসতে হাসতে আকাশের দিকে তাকালো। মা, তোমার স্বপ্ন আমি নিশ্চয়ই পূরণ করব। স্কুলে বাচ্চারা পড়াশোনা করছিল। তখনই কিছু পত্রকার এসে পৌঁছালো। নেহা দেবী, কলার পাতা দিয়ে স্কুল বানিয়ে আপনি সত্যি ইতিহাস গড়েছেন। এটা আমার মায়ের স্বপ্ন ছিল, আমি শুধু সেটা সত্যি করেছি। রাতের সময় জমিদার আর রঘুনাথ সিং হাতে মশাল নিয়ে স্কুলের কাছে পৌঁছালো। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এবার স্কুলটাকে শেষ করতেই হবে আমাকে। আমি রাত্রে এখানে এসে আগুন লাগিয়ে দেব। যেই ও স্কুলের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করলো, হঠাৎই ওর হাত পা কাঁপতে লাগলো। ও মাটিতে পড়ে গেল। ওরে বাবা গো, এটা কি হলো গো? আমার হাত পা কি হলো? কাজ করছে না কেন গো? জমিদার ব্যথায় কাঁপতে লাগলো আর কাঁদতে লাগলো। নেহা স্কুল খুব ভালো করছিল। অনেক বাচ্চা পড়াশোনা করে বড় পদে চাকরি করছিল। ম্যাম, আজকে আমি যে জায়গায় রয়েছি সেটা শুধুমাত্র আপনার জন্য। আপনি আমাকে পড়িয়েছেন, আমার উপর থেকে বিশ্বাস হারাননি। তোমরা সবাই আমার স্বপ্ন পূরণ করেছো। এখন তোমরা নিজেদের গ্রামের নাম রোশন করছো। নেহা জমিদারের কাছে গেল। রবি, যে এখন ডক্টর, সেও সাথে ছিল। রবি, ইনি রঘুনাথ সিং, ওনার চিকিৎসা করো। এটা সেই ছেলেটাই যে আমার জমিতে চাষ করতো কখনো। এখনো ডক্টর হয়ে গেছে। রবি জমিদারের চিকিৎসা করলো আর কিছুক্ষণের মধ্যে উনি ঠিক হয়ে গেলেন। ঠিক হওয়ার পরে জমিদার নেহার কাছে হাত জোড় করে বলল, মা নেহা, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। তোমার মায়ের জমি কেড়ে নিয়েছি, তোমাকে নিয়ে ঠাট্টা করেছি, তোমার কাজে বাধাও দিয়েছি। আমার জন্যই তোমার মা সময়ের আগে চলে গেছিল, কিন্তু তাও তুমি আমায় সাহায্য করেছো। কারণ আমি শিক্ষিত আর তুমি অশিক্ষিত ছিল। শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে এটাই পার্থক্য। বদলার ভাবনা আমাদের পঙ্গু করে দেয়। শিক্ষিত লোক বদলা নেয় না, ওরা সমাজকে বদলানোর চেষ্টা করে। নেহা বাচ্চাদের সাথে খেলছিল। তখনই হঠাৎ সেই সাধু এলো যে নেহাকে প্রথমে আশীর্বাদ দিয়েছিল। বাবা, আপনি তো সেই সাধু মহারাজ যিনি আমাকে আশীর্বাদ দিয়েছিলেন। শোনো মা, তোমার ইচ্ছে আর সাহস দেখে আমি খুব প্রভাবিত হয়েছি। এমনিতে
যার ভেতরে সততা সাহস এগুলো থাকে তার কোনো চমৎকারের দরকার পড়ে না। আপনার আশীর্বাদই ছিল বাবা, যাতে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এখন তোমার এই কলা পাতার স্কুল সারা দেশেই বিখ্যাত হয়েছে। তুমি প্রমাণ করেছো শিক্ষার থেকে বড় কোনো চমৎকারই হতে পারে না। সাধু নেহাকে আশীর্বাদ দিয়ে চলে গেলেন।